আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘদিন পর নিয়ে আসলাম আমার SP 125 BS6 FI বাইকটির গত 15 মাসের ভালো মন্দ আপনাদের জানা অজানা অনেক প্রশ্নের উত্তর নিয়ে একটি ভিডিও। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, বাইক লাভার ভাই বোনেরা অনেকেই অনেক প্রশ্ন করছেন, অনেকেই অনেক কমেন্ট করছেন, অনেকেই অনেক হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, কল করছেন, অনেক কিছু জানতে চাইছেন এবং অনেকেই অনেক সমস্যা তুলে ধরছেন। তো আজকের ভিডিও থেকে আপনারা এই বাইকের ভালো মন্দ A to Z একদম পার্ট ভাবে আমি আপনাদেরকে দেখাবো এবং গত 15 মাসে এই বাইক থেকে আমি কি ভালো কিছু পাইলাম বা খারাপ কিছু পাইলাম এই সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। এবং এর মাঝে আমি একটা সমস্যার মধ্যে পড়ছিলাম এই বাইক নিয়ে, যেটা হচ্ছে একটু জোরে থ্রোটল টানলেই বারবার স্টার্ট অফ হয়ে যায় এবং এটার কি সমস্যা হয়েছিল এবং সমাধান কি পাইছি এই সমস্ত বিষয়গুলোর আজকে ডিটেলস আমি আপনাদের সঙ্গে বর্ণনা করব, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তাই এই বাইকটা যারা কিনছেন এবং কিনতে চাচ্ছেন এবং সামনে আগত ঈদ উপলক্ষে যারা বাইক কেনার নিয়ত করছেন এবং SP 125 সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল। তাই আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হবে, তবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী হবে। তাই আশা রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই সামনের নতুন ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই হলো আমার দীর্ঘ 15 মাস ব্যবহৃত SP 125 BS6 FI বাইকটি, যেটা আমার অত্যন্ত প্রিয় একটি বাইক এবং আমার পছন্দের বাইক। সো এই বাইকটির কি ভালো এবং কি মন্দ আছে তা শুরু করতেছি। তো এই বাইকের প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতেছি তা হলো এই বাইকের টায়ার। যদি টায়ারের ব্যাপারে বলি তো এই বাইকের মধ্যে সামন টায়ারে আছে 18 অ্যালোরিনের সাথে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং এই টিউবলেস টায়ার হওয়ার কারণে আপনার বাইকটা যদি কোনো সময় লিকেজ হয়ে যায়, তার কাটা পিন ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার হাওয়া সহজে শেষ হবে না বা আপনাকে বসে থাকতে হবে না, আপনি চালাইতে পারবেন সুন্দরভাবে, দোকানে গিয়ে লিক সারাইতে পারবেন। এবং আমার হয়ে গিয়েছিল যখন বাইকটা কেনার আমার 8-9 মাস হয়ে গেছে, এরপর আমার পিছনের টায়ারের মধ্যে 3টা পিন ঢুকছিল, যেটা শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম। এবং এই পিন ঢুকার কারণে 4 দিন পর্যন্ত চলছিল, আমি জানি না, আমার আব্বা দেখে বলতেছে যে পিছনের টায়ারে হাওয়া একটু কম কেন। পরে দেখি যে 3টা পিন ঢুকছিল, নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তাই সেদিক দিয়ে যাওয়ার সময় পিন ঢুকে গেছে, আমি খেয়ালে করতে পারিনি। পরবর্তীতে ওই দিন আমি টায়ারের লিকেজ সারিয়ে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আর 9 মাস পরে আমার টায়ারের মধ্যে টায়ার জেল দিয়েছিলাম। অনেকেই প্রশ্ন করছেন, ভাই টায়ার জেল নতুন অবস্থায় দিব নাকি পুরান অবস্থায় দিব বা পরে দিব? তো আমি 9 মাস পরে এই কারণে ভরছিলাম, টায়ারে পিন ঢুকে লিকেজ হয়ে গেছিল এই কারণে, না হলে হয়তো বা এখন পর্যন্ত যদি টায়ার লিকেজ না হয়তো তাহলে ভরতাম না। কেননা আগেই টায়ার জেল ভরে রাখা ভালো না, এতে করে টায়ারের শক্তি কমে যায় ভিজে থাকার কারণে। তাই আপনারা চাইলে আগে ভরতে পারেন, অথবা যদি আপনাদের যখন টায়ার লিকেজ হবে তখন ভরতে পারেন। এবং টায়ার জেল যদি ভরেন তাহলে অবশ্যই এর যে হাওয়া দেওয়ার পিন আছে সেই পিন দিয়ে ভরবেন, অবশ্যই টায়ার খুলবেন না। কেননা টায়ার খুলতে গেলে টায়ারের যে সাইডে যে শিকগুলা দেয়া আছে এটা হয়তো ছিঁড়ে যাইতে পারে বা সমস্যা হইতে পারে, এতে করে টায়ারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনারা ওই যে পাইপ যে আছে অর্থাৎ যেদিক দিয়ে হাওয়া দেয় সেটা পিন খুলে ওদিক দিয়ে ভরে নেবেন। এইভাবে আমি ভরছিলাম। আমার শর্ট ভিডিওটা আছে, সেটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে শর্ট ভিডিওটা দেখতে পারেন কিভাবে টায়ার জেল দিতে হয়। এবং 1 লিটার টায়ার জেল আপনি 2টা টায়ারের মধ্যে হাফ লিটার করে দিয়ে দিবেন। 1 লিটার 2 লিটার দেওয়ার দরকার নাই, হাফ লিটার করে দিলেই চলবে। তো এই হলো সামনের টায়ার। এবং পিছনের টায়ারের মধ্যে যদি বলি, হুন্ডা লিভো, হুন্ডা সিবি শাইন, হুন্ডা সিবি শাইন SP এই বাইকগুলোতে যে ক্লেম ছিল সেটা হলো যে এই বাইকের সামনের টায়ার পিছনের টায়ার সেম, পিছনের টায়ার অনেক চিকন। কিন্তু এই ক্লেমটাকে এবার দূর করে হুন্ডা SP 125 BS6 এ দিয়েছে 100/80 সেকশনের MRF টিউবলেস টায়ার। এবং MRF একটা ভালো ব্র্যান্ড, যেটা টায়ার অনেক ভালো হয়ে থাকে। আমি যে সময় 15 মাস চালাইছি, এখন পর্যন্ত দেখেন টায়ারের সবকিছুই ঠিক আছে, অনেক ভালো একটা টায়ার সার্ভিস। এবং পিছনে রয়েছে 18 ইঞ্চি অ্যালোরিন রিম। এবং পিছনে এবং সামনে যে রিমের মধ্যে যে লাল কালো যে স্টিকারগুলো দেখতেছেন, এই স্টিকারগুলো কিন্তু হুন্ডা লোগো সহ পাওয়া যায়, হুন্ডা লেখা সহ। এই স্টিকারগুলো কিন্তু আপনি যে মোটরসাইকেলের অ্যাক্সেসরিজ যেখানে বিক্রি করে সেখানে 50-60 টাকাতে পাবেন। আমি 60 টাকা দিয়ে লাগাইছি। কিন্তু এটা আপনি যখন হুন্ডা লোগো দেওয়া আপনি কিনবেন তখন কিন্তু 200, 250, 300 টাকাও লাগতে পারে। তো আপনারা যে কোনো দোকান থেকে কিনে লাগাইতে পারেন কম দামে।
এবং SP125BS6 এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেক, অর্থাৎ কম্বো ব্রেকিং সিস্টেম, যেটা আপনি পিছনে ব্রেক করলে পিছনে হবে 60%, অটোমেটিক সামনে হবে 40%। এবং সামনে ক্যালিপার্স হলো নিশিনের ক্যালিপার্স এবং 240 মিলিমিটার ডিস্ক ব্রেক। এবং নিশিনের ক্যালিপার্সটা আমার কাছে অত্যন্ত দুর্বল মনে হয়েছে, এবং সিঙ্গেল যেহেতু, এটা যদি ডাবল করতো, আমি দেখলাম হোন্ডা লিভোতে যে ডিস্কের মধ্যে যে নিশিনের ক্যালিপার্সটা দিচ্ছে ওটা অত্যন্ত ভালো দেখলাম, ওই রকম দিলে হয়তো ভালো হইতো। তারপর ব্রেকিং সিস্টেম খারাপ না। এবং পিছনে রয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, যেটি ভালোই, খারাপ না। আমি কয়েকবার এই ব্রেক সিবিএস ব্রেক হওয়ার কারণে অনেক দুর্ঘটনার থেকে বেঁচে গেছি, যেটা আমি পূর্বের ভিডিওতে বলছি। সিবিএস ব্রেকের সিস্টেমটা এই যে দেখেন, এখানে যে নিচে আরেকটা লাইন দেখা যাচ্ছে, ওইটা হলো নিচের পিছনে ব্রেক করলেই এইটা পিছন থেকে টান দিয়ে অটোমেটিকলি হয়ে যায়। আপনার সামনের ব্রেক যদি তার সঙ্গে হালকা করে ধরেন তাহলে কিন্তু খুব দ্রুত বাইকটা ব্রেক হয়ে যাবে। এই হলো সিবিএস ব্রেকের উপকারিতা। তবে আপনার বাইক যত গতিতে থাকুক না কেন, ব্রেক করার সহজ নিয়ম হচ্ছে অবশ্যই আপনি আগে পেছনের ব্রেক ধরবেন এবং তারপর সামনের ব্রেক ধরবেন, কখনো সামনের ব্রেক আগে ধরবেন না। এবং ব্রেক করার সময় অবশ্যই ক্লাচ ধরবেন না। ক্লাচ ধরবেন যখন বাইকটা একদম স্লো হয়ে যাবে, থামার উপক্রম হবে, ওই সময় ক্লাচ ধরবেন, তাহলে অতি দ্রুত বাইকটা ব্রেক হয়ে যাবে। আর ক্লাচ এই কারণে ধরা নিষেধ, কেননা ক্লাচ যখনই আপনি ধরবেন তখনই কিন্তু গাড়িটা একদম ফ্রি হয়ে যায়, তখন কিন্তু স্পিড অনেক বেড়ে যায়। আর যদি ক্লাচ না করেন তাহলে অটোমেটিকলি ইঞ্জিনের একটা ব্রেক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ব্রেক করার সাথে বাইকটা অতি দ্রুত ব্রেক হয়ে যায়, এতে অতি দ্রুত আপনি গাড়িকে কন্ট্রোল করতে পারবেন। এই হলো ক্লাচ না ধরার সুবিধা। এরপর SP125BS6 রয়েছে একটি কালো সাইলেন্সার এবং এর উপরে সিলভারের একটি মাফলার দেওয়া আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এসপির যে সাইলেন্সার গার্ড লাগানো আছে, এটা আমি ফেসবুক থেকে নিয়ে লাগাইছি। এটা দারাজেও পাওয়া যায়, 500, 700, 800 বিভিন্ন দামের পাওয়া যায়, আপনারা দেখে নিয়ে লাগাইতে পারেন। যারা বাইকটা কিনছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখে হতাশ হয়ে যান এবং চিন্তিত হয়ে যান, এটা কেন হলো, এটা কিভাবে হলো, এটা কেন হলো, বিভিন্ন প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতেছি, যার কারণে আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে, সহজেই আপনারা বুঝতে পারবেন এটা কেন হয়। এবং যারা এই বাইকটা কেনার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য সুবিধা হবে, আপনারাও এখন থেকেই সলিউশন পেয়ে যাবেন। ভবিষ্যতে আপনারা বাইকটা কিনলে আর এইসব সমস্যায় পড়তে হবে না। এই জন্য একটু লংলি দেখাইতেছি, আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওটা। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। যেমন একটা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই ছবি তুলে দিচ্ছেন যে এই যে সাইলেন্সারের নিচ থেকে সকালবেলা অনেক পানি ঝরে যায়। আসলে এই পানিটা কোথা থেকে আসে, কিসের পানি, এই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন, তাই আপনাদের জন্য আমি বিস্তারিত দেখাইতেছি। এই যে ভিতরে যে পানি জমে থাকে, অথবা শীতকালে যে জলীয় বাষ্প বেশি থাকার কারণে সাইলেন্সারের ভিতরে পানি জমে থাকে, এই পানিটা সাইলেন্সারের নিচে মোট 2টা ফুটা আছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই মাঝের দিকে একটা এবং সামনের দিকে চিকন জায়গার মধ্যে একটা, এই 2টা ফুটা। যদি কোনো কারণে সাইলেন্সারের মধ্যে পানি ঢুকে যায় তাহলে এই ফুটাগুলো দিয়ে পানি বের হয়ে যায়। এই কারণেই মূলত এই সাইলেন্সারের মধ্যে ফুটা দেয়া আছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এটা আপনার কোনো ক্ষতি না বা কোনো তেল পড়ে না, অন্য কোনো সমস্যা না। এই দেখেন যে 2টা ফুটা আছে, এই ফুটা 2টা এই কারণেই দেওয়া হয়েছে যে সাইলেন্সারের পিছনটা যেহেতু উঁচু এবং সামনটা নিচু, তাই সেখানে পানি ঢুকলে পানি জমে থাকবে, তাই পানি যেন বের হয়ে যায়, এই কারণে 2টা ফুটা এখানে দেয়া আছে। এই ফুটা 2টা দিয়ে আপনার সাইলেন্সারের পানি বের হয়ে যায়, এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এতে সমস্যারও কোনো ক্ষতির কারণ নাই। এবারে বলি বাইকটির হেডলাইট নিয়ে। বাইকটিতে অত্যন্ত সুন্দর একটি স্টাইলিশ হেডলাইট ব্যবহার করা হয়েছে, এবং যেটি হলো ডাবল পার্ট, যেটি চাবি অন করলেই সামনের উপরে 2টা লাইট জ্বলে থাকে, এবং নিচরে যেটা আছে সেটা হলো হাই লো করলে তখন এটা নিচেরটা জ্বলে, অথবা হাই করে রাখলে তখন এই নিচের লাইটটা জ্বলে, অথবা সবসময় চাবি অন করলেই উপরের লাইটটা জ্বলে থাকে। কিন্তু এই লাইটটা দেখতে সুন্দর হলেও এই এলইডি লাইট দেওয়ার কারণে, এবং রাস্তা, পাকা রাস্তা, হাইওয়ে রোড, যেহেতু পিচের রাস্তা কালো, তাই রাত্রের বেলা আপনি এই লাইট দিয়ে, এই আলো দিয়ে ঠিকমতো গাড়ি চালাইতে পারবেন না। এমনিতে সিটিতে চালানো যায়, সমস্যা হয় না, কিন্তু হাইওয়েতে চালাইতে গেলে, এমনি চালানো গেলেও যখন সামনে কোনো বাইক আসে বা কোনো গাড়ি আসে, ওই লাইটের আলোতে আপনারা এই লাইটের আলো দিয়ে কোনো কিছুই দেখতে পাবেন না, যার দরুন আপনাকে ফগ লাইট নিশ্চিতভাবে লাগাইতে হবে। আমিও ফগ লাইট লাগিয়ে নিয়েছি, এবং এর জন্য কোন তার কাটতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে আমার বাইকটার সমস্যা হয়েছিল, এবং হেড অফিস থেকে লোক এসে আমার বাইকটা সার্ভিস করছিল, এবং কি করছে সেটাও আমি আপনাদেরকে সামনেই দেখাইতেছি এই ভিডিওতেই। তো এই হেডলাইটের আলো দিয়ে আপনি কিন্তু হাইওয়েতে চালাইতে পারবেন না, এর জন্য আপনাকে অবশ্যই ফগ লাইট ব্যবহার করতে হবে, এবং সেটা আপনি সরাসরি ব্যাটারির থেকে লাইন নিয়ে নেন, আর সরাসরি হেডলাইট থেকে লাইন নেন, আপনাকে লাইন বাইর করে আপনাকে অবশ্যই ফগ লাইট লাগাইতে হবে, এটা নিশ্চিত।
এবং এই বাইকের মধ্যে যে সিঙ্গেল হর্নটা ব্যবহার করছে, এই হর্নটার সাউন্ড কিন্তু অনেক কম, অর্থাৎ লাউড অনেক কম। আপনি অনেক সময় যানজটের মধ্যে গেলে বা বাইকের গাড়ির শব্দ থাকলে কিন্তু পাবেন না এই সাউন্ড দিয়ে। এর জন্য আমি একটা পালসারের যে লো যে একটা হর্ন আছে সেই হর্নটা লাগিয়ে নিছি, যার ধরুন এখন সাউন্ড অনেক বেশি হয়, কোনো সমস্যা হয় না। এবং সাইড ইন্ডিকেটরগুলো সাদা হ্যালোজেন, এবং এই হ্যালোজেন ইন্ডিকেটর হওয়ার কারণে সুন্দর কালার হলুদ রঙের হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু একটা সমস্যা হলো এই যে পিছনের যে ইন্ডিকেটরগুলো আছে, এই দুটার মাথা দুটো এত বাহির করে দেওয়া যে পিছন থেকে কেউ নামার সময় বা ওঠার সময় যে কোনো সময় গায়ে লেগে ভেঙে যেতে পারে, অথবা সাইড কর্নারিং করার সময় যে কোনো কিছুতে বেজে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবং পিছনে এই যে দেখেন নাম্বার প্লেট যেখানে লাগায় তার ওখানে আরেকটা লাইট লাগানো আছে, এবং পিছনের যে টেল লাইটটা আছে এই লাইটটাও হলো হ্যালোজেন, এবং এই পিছনের সবগুলাই হ্যালোজেন দেয়া আছে। এবারে আসি এই বাইকের সাসপেনশন নিয়ে। এই বাইকের সাসপেনশন নিয়ে অনেক কমপ্লেন আছে, অনেকেও অনেক কমেন্ট করছেন, তো আমি বিস্তারিত বলতেছি এই বাইকের সাসপেনশন সম্পর্কে। এই বাইকের ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক ফক্স সাসপেনশন, এবং রেয়ারে রয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন। এই বাইকের সাসপেনশন সামনেরটা ঠিক আছে, কিন্তু পিছনেরটা যদি রাস্তা খারাপ হয় এবং রাইডার যদি পাতলা হয় তাহলে কিন্তু অনেক ঝাঁকি লাগবে এবং কোমরেও ব্যথা হতে পারে। কিন্তু রাইডার যদি ভারী হয়, 70, 75, 80 কেজি ওজনের হয়, অথবা রাস্তা ভালো থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, বাইক অনেক সুন্দর চলে। কিন্তু যদি আপনার রাস্তাটা ভাঙা থাকে এবং রাইডার যদি পাতলা হয়, 40, 45, 50 কেজি ওজনের হয়, তাহলে কিন্তু ঝাঁকি লাগবে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে ডাবল চালালে এবং ভারী কেউ চালালে তখন কিন্তু অতটা বোঝা যায় না। যেমন আমার ওজন 85 কেজি, তাই আমি বুঝতে পারি না কত কিরকম ঝাঁকি আছে কিনা। তবে যতটুকু ফিল করছি, যদি ভাঙা রাস্তা হয় সেক্ষেত্রে একটু ঝাঁকি লাগে। এবং সামনের সাসপেনশনের আরেকটা সমস্যা, সেটা হলো যদি কোনো উঁচু নিচু জায়গার মধ্যে লাগে তাহলে কিন্তু কট করে একটা শব্দ করে, মনে হয় যে কি যেন ভেঙে গেল নাকি। কিন্তু মূলত এটা কিছু না, সম্ভবত প্লাস্টিক বডির কারণে এই কট শব্দটা হয়। এটা আমি সব বাইকেই সবার কাছে শুনছি, এবং আমার কাছেও পরীক্ষিত যে এই বাইকটা সামনে কোনো কিছুতে লাগলেই কট করে একটা শব্দ করে। এটাতে চিন্তিত হওয়ার কোনো কিছুই নাই, এটা স্বাভাবিক বিষয়। এবারে আসি এই বাইকের সুইচ সম্পর্কে। হুন্ডা SP 125 BS6 এই বাইকটিতে যে সুইচটা নতুন লাগিয়েছে সেটা হলো ইঞ্জিন কিল সুইচ, যেটা এই বাইকের আগে অন্য কোনো বাইকে হুন্ডা ব্যবহার করে নাই। ইঞ্জিন কিল সুইচের মধ্যে একটা সুইচে 3টা কাজ করছে। সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু অফ আছে, যখন একটা টিপ দিব তখন কিন্তু অন হলো ইঞ্জিন, এরপর আরেকটা যখন নিচে চাপ দিব তখন কিন্তু সেলফ হবে। অর্থাৎ একই সুইচের মধ্যে অফ, অন এবং সেলফ 3টা কাজ করে। এটা অন্য বাইকে ছিল না, এটার থেকেই শুরু করছে। এর পাশেই যে আরেকটা সুইচ দেখতে পাইতেছেন, এই সুইচটা কিন্তু আমি লাগিয়ে নিছি, যেটা ওই যে চাবি অন করলেই লাইট জ্বলে থাকে, সেইটা তার কেটে আমি এটা লাগিয়েছি। এবং এ পাশে আজ আরও একটা সুইচ লাগানো আছে, এটা কিন্তু ফগ লাইটের সুইচ। হ্যাঁ, উপরে উঠালে হলুদ জ্বলে, নিচে জ্বালালে সাদা জ্বলে। এই হলুদ লাইটের এই সুইচটা আলাদাভাবে লাগিয়েছি। এবং বাম পাশে আছে আপনার সাইড ইন্ডিকেটরের যে সুইচ, ডান পাশে বাম পাশে, এবং নিচে রয়েছে পিপ। এবং এর সাথে সামনে হাতের মধ্যে, অর্থাৎ বাম হাতের আঙ্গুলের সামনে যে দেখা যাচ্ছে, এটা হলো হাই লো করার একটা সুইচ। সুন্দর, এখানে আপার ডিপার আছে, এটা দিয়ে আবার যদি আমি উপরের দিকে উঠাই দেই তাহলে কিন্তু হাই লাইট জ্বলে থাকবে। অর্থাৎ এক সুইচের মধ্যেই 3 কাজ এখানেও করে রাখছে, যেটা অত্যন্ত সুন্দর একটা, যা অন্য কোনো বাইকের মধ্যে এখন পর্যন্ত এটা করে নাই। এখন হয়তো যেগুলো বাইক আসতেছে সেগুলোতে দিছে, কিন্তু এটাই সর্বপ্রথম যেখানে একটা সুইচের মধ্যে 3টা কাজ। এটা দিয়েই পাস হবে হাই লো, এবং এটাই যখন উপরের দিকে উঠাই দিবেন তখন কিন্তু অটোমেটিকলি হাইলাইট জ্বলে থাকবে। এবং অনেকেই জানতে চাইছেন যে এই যে লাইটটা জ্বলে আপ ডাউন করতেছে, এই লাইটটা কেন জ্বলে থাকে বা এই লাইটটা কেন জ্বলে। তো এই লাইটটা হলো যখন আপনি পাস সুইচটা হাই করে দেন, হাইলাইট করে দেন, অথবা পাসটা আপ ডাউন করেন, তখন কিন্তু এই লাইটটা জ্বলে থাকে। পাস সুইচটা নিচে নামিয়ে রাখলে আর এই সমস্যা থাকবে না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবারে আপনাদেরকে মিটারের কিছু ফিচার দেখাই, যা অনেকে জানেন অনেকে জানেন না। দেখেন, আমি বাইকটা 11,500 কিলোমিটার চালিয়েছি তখনই কিন্তু ওই যে ডান পাশে যে ডালিটা লাফালাফি করতেছে, এটা কিন্তু 11,500 কিলোমিটার হওয়ার সঙ্গে সঙ্গে লাফালাফি শুরু করছে। এটা প্রথমবার হয়েছিল যখন 750 কিলোমিটার চলবে, তারপরে কিন্তু এই ডালি লাফা শুরু করে। এরপর যখন আপনার 1500 কি 2000 হয় দ্বিতীয়বার, তখন এরকম হয়। অর্থাৎ এই ডালিটা হলো আপনার বাইকের সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে, এই কারণেই এই ডালিটা ওঠে। সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এটা মিটারের ডান পাশে বাম পাশে যে সুইচ দুইটা আছে, এই বাটন দুইটা টিপ দিয়ে ঠিক করা যায়, যেটা আমি এর আগের 4র্থ সার্ভিসে পে সার্ভিসে দেখিয়েছিলাম কিভাবে ডালি সরাইতে হয়, কিভাবে ঘড়ির টাইম ঠিক করতে হয়। আপনারা ওই ভিডিওটা দেখলে সেটার থেকে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন।
এবং আমি গত 15 মাসে বাইকটা 11,500 কিলোমিটার চালিয়েছি এখন পর্যন্ত। এই হলো আমার ট্রিপ এ, ওটা হচ্ছে আমি তেল ভরার পর এই তেল দিয়ে এখন পর্যন্ত 396 কিলোমিটার চালিয়েছি। এবং ট্রিপ বিতে 2175, এটা হলো আমার ইঞ্জিন অয়েল ভরার থেকে এখন পর্যন্ত 2175 কিলোমিটার চালিয়েছি। এবং এটা হলো অ্যাভারেজ মাইলেজ। আমি যেহেতু সবসময় অল্প একটু পরপরই ব্রেক করি, বারবার থামি, বারবার স্টার্ট করি, এই কারণে 60, 62, 64 এরকমই মাইলেজ থাকে। এই বাইকের মাইলেজ এরকমই। এবং যে তেল আছে এটা দিয়ে আমি 331 কিলোমিটার পর্যন্ত চলতে পারবো। তো এটা হলো আপনি যে বাম পাশের যে বাটনটা আছে এটা টিপ দিলে এটা একটার পর একটা শো করবে। এখন পর্যন্ত আমি 11,505 কিলোমিটার চালিয়েছি 15 মাসে। এবং কিভাবে আপনি তেল ভরার পর টিপ এ পরিবর্তন করবেন, টিপ বি পরিবর্তন করবেন, অর্থাৎ জিরো করবেন, এটা নিয়ে আমি মিটারের আরেকটা ভিডিও দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে টিপ এ টিপ বি জিরো করার এবং মাইলেজের যে 60, 62, 64 বা 50, 45 অনেকে পাইয়ে থাকেন, এটা কিভাবে পরিবর্তন করা যায় এটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি। আপনারা ভিডিওটা দেখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং SP 125 BS6 এর 11.2 লিটারের একটু ফুয়েল ট্যাঙ্ক আছে এবং সুন্দর গ্রাফিক্সের এবং সামনে একটা স্টাইল করা আছে। এবং ফুয়েল ট্যাঙ্কের দুই পাশেই হোন্ডা ব্র্যান্ডের লোগো দেয়া আছে, যা দেখতে অত্যন্ত চমৎকার লাগে। এবং বডির মধ্যে SP 125 লেখা আছে। এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কয়েক ভাই আমাকে কমপ্লেন করছে যে ভাই ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা ধরতেছে, মরিচা ধরে গেছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যদি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা ধরে যায় তাহলে অবশ্যই আপনি এটা 2 বছরের আগে যদি হয়ে থাকে তাহলে ওয়ারেন্টিতে দিয়ে দিবেন, ওনারা আপনাকে রিপ্লেস করে দিবে, সরাসরি নতুন আরেকটা ফুয়েল ট্যাঙ্ক লাগিয়ে দিবে। কোনো চিন্তার কারণ নাই। যদি আপনাদেরকে না দেয় তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এরপর তেল যখন ভরবেন তখন পারলে ফুয়েল ট্যাঙ্কটা পুরাটাই ফুল করে নেবেন। আমি যখনই তেল নেই তখন কিন্তু ফুল করে নেই। এবং যখন তেল কিনবেন আরেকটা টিপস আপনাদেরকে জানিয়ে দেই, যার জন্য আপনারা বেশি তেল পাবেন কম টাকায়। অর্থাৎ আপনি যখনই তেল ভরবেন তখনই 200 টাকার ভরেন, 500 টাকার ভরেন আর 1000 টাকার ভরেন, অবশ্যই বেজোর সংখ্যার তেল ভরবেন। অর্থাৎ 499 টাকা অথবা 299 টাকা অথবা 999 টাকা অথবা 1199 টাকা, এরকম যদি অন্য ভাঙা টাকার তেল নেন তাহলে কি হবে, ওনারা মিটারের মধ্যে কিন্তু 1000, 500, 200, 300 এগুলোর একটা লিমিট করে রাখে, এর মধ্যে তেল কম দেয়। আমি কিন্তু 1199 টাকা তেল ভরছি, যার দরুন আমি যখনই তেল নেই 999 টাকার নেই, অথবা আপনারা চাইলে 1005 টাকা, 1010 টাকা বা 505 টাকা, 503 টাকা এরকম নেবেন, তাহলে সুবিধা হবে। ফুয়েল ট্যাঙ্ক একবারে ভরে গেছে এবং আমার ফুয়েল ট্যাঙ্কটা দেখেন এখন পর্যন্ত কোনো মরিচা পড়ে নাই বা কোনো কিছু হয় নাই, একদম নতুন চকচকের মতো আছে। এবং তেল নেওয়ার পরে আমি যে কাজটা করি, ফুয়েল ট্যাঙ্ক ফুল হয়ে যাওয়ার পরে আমি মিটার অন করে আগে টিপ এ ওপেন করি। দেখেন আমার আগের তেল দিয়ে কিন্তু চলছিল 646 কিলোমিটার। এখন দেখেন এই যে ডাইন পাশের বাটনটা টিপ দিয়ে ধরে আমি কিন্তু এটাকে 0 করে দেব। দেওয়ার কারণে কিন্তু আমার টিপ এ 0 হয়ে গেছে এবং এভারেজ মাইলেজ যেটা ছিল সেটাও 0 হয়ে গেছে, সব 0 হয়ে গেছে। এটা টিপ বিটা হলো আমার ইঞ্জিন অয়েলের মাপ এবং এভারেজে দেখেন সবগুলোই 0 হয়ে গেছে। এভাবে আপনারা যখন তেল ভরবেন তখন কিন্তু টিপ এটা 0 করে দিয়ে আপনারা যদি হিসাবটা রাখতে পারেন, অথবা টিপ বিটা যখন 0 করবেন সেটা হলো আপনার যখন ইঞ্জিন অয়েল ভরবেন তখন এটা ইঞ্জিন অয়েলের হিসাবের জন্য টিপ বিটা 0 করে দিবেন। এবং এই বাইকটি এফআই ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজ আপনি 60 থেকে 68, 70 পর্যন্ত পাবেন। এটা চলার গতির উপর নির্ভর করে এবং রাস্তা ভালো মন্দ হওয়ার উপর নির্ভর করে হয়ে থাকে। যেহেতু এফআই ইঞ্জিন তাই একটু ভালো মাইলেজ পাওয়া যায়। এবং সবসময় মনে রাখবেন এই বাইক কিন্তু এফআই ইঞ্জিন হওয়ার কারণে অকটেন দিয়ে চালাইতে হয়। আপনি কিন্তু পেট্রোল দিয়ে এই পরিমাণ মাইলেজ পাবেন না এবং পেট্রোল দিয়ে চালাও ঠিক হবে না। তাই আমি শুধু পরীক্ষা করার জন্য একবার শুধু পেট্রোল ভরছিলাম, পরীক্ষা করে দেখছিলাম যে কত কিলো যায়, যেটা আমি পূর্বের ভিডিওতে বলছি। সুতরাং আমি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু অকটেন দিয়ে চালাই, তাই আপনারাও অকটেন দিয়ে চালাবেন, কোনো সমস্যা হবে না। এবং এই বাইকটি যখন বাংলাদেশের বাজারে প্রথম লঞ্চ হয় তখন এই বাইকের দাম ছিল 1,63,000, কিন্তু পরবর্তী দাম বেড়ে এখন 1,65,000 টাকায় বাংলাদেশে পাওয়া যায়। এবং 4টি কালারে এই বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন। এবং সিঙ্গেল গ্যাব্রেল দেয়া আছে এবং গ্যাব্রেলের কালার ওই বাইক যে কালারের ওই কালারের গ্যাব্রেলের কালারও দেয়া আছে এবং এটি মানানসই এবং পিছনে যে পিলিয়ন থাকবে তার ধরার জন্য সুবিধা হবে। এবং এই বাইকের সিট কভারটা নতুন অবস্থায় যেটা থাকে সেটা কিন্তু অত্যন্ত পাতলা এবং শক্ত থাকে, যার দরুন বসে কিন্তু বেশিক্ষণ রাইড করলে ব্যথা হয়ে যাবে এবং পিছনে জ্বলবে। সুতরাং আমি এই সিট কভারটা ফোম দিয়ে লাগিয়ে নিয়েছি, নিজে বানিয়ে নিয়েছি বসে থেকে। সিট কভারটা কিভাবে বানিয়েছি এটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি। শর্ট ভিডিও লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। যেগুলো তথ্য দিতেছি, যেগুলো শর্ট ভিডিও আছে বা লং ভিডিও আছে, এগুলো সবগুলোরই আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এইরকম ফোম দিয়ে সুন্দর করে সিট বানিয়ে নেওয়ার কারণে এখন কিন্তু আর কোনো ব্যথাও লাগবে না, ঝাঁকিও লাগবে না, খুব একটা আরাম ফিল পাওয়া যায়।
SP125 BS6 FI বাইকটি 15 মাস চালিয়ে ভালো মন্দ রিভিউ দিচ্ছি। এখন পর্যন্ত 11,500 কিলোমিটার চালিয়েছি। সুতরাং এই বাইকের এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে বলা বাকি আছে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন আরও ভিডিও দেবো ইনশাআল্লাহ। অন্য বাইকে যেমন এই যে সাসপেনশনের এখানে যে নাটটা লাগা থাকে, এখানে কিন্তু একটা নাট থাকে যেখানে কিন্তু ব্যাক হুক লাগানো যায়, যার দরুন সহজে সেখানে ব্যাক হুক লাগিয়ে ব্যাক নিয়ে যাওয়া যায়। কিন্তু এই বাইকের সেই সুযোগটা এখানে না থাকায় এখানে যে সারিগাটটা আছে, সারিগাটের মধ্যে পিছনের দিকে ব্যাক হুক লাগাইতে হয়, এবং ব্যাক হুক লাগার কারণে এই যে এখানে যে পা দেওয়ার যে পাদানিটা আছে এখানে কিন্তু ব্যাগ লেগে যায়, বা কোনো জিনিসপত্র নিলে ওখানে লেগে যায়, ঠিক একটা সুবিধা হয় না। এবং বেশি ভারী ব্যাগ নিলে সে জায়গায় এখানে চাপ লাগে এবং পরবর্তীতে দেখা যাবে যে ব্যাগের জিনিসও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পিছনের সাসপেনশনে আরেকটা জিনিস সুবিধা আছে, সেটা হলো যে এই যে এখানে যে জায়গাটা দেখতেছেন এটা হলো সাসপেনশন উঁচু নিচু করা যায়। আপনার হাইট অনুযায়ী আপনি উঁচু বা নিচু করে নিতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু মিডিল পয়েন্টে রাখছি, অর্থাৎ বেশি উঁচু না নিচু না। যদি আমি বাম দিকে নিয়ে আসি, এই যে এই সাইডটা দেখা যাইতেছে, এটা হলো এদিকে ঘুরাই দেই, তাহলে কিন্তু বাইকটা আরও নিচু হয়ে যাবে। আর যদি আমি ডাইন পাশে ঘুরাই দেই সেক্ষেত্রে কিন্তু বাইকটা আরও উঁচু হয়ে যাবে। সুতরাং আপনার উচ্চতা অনুযায়ী আপনি যদি 5 ফিটের মধ্যে হন, 5 ফিট 2 এর মধ্যে হন, তাহলে কিন্তু বাম দিকে ঘুরাই নিয়ে আপনি বাইকটাকে নিচু করে নিতে পারবেন। আর যদি আপনি একটু হাইট উঁচু হয় তাহলে কিন্তু আপনি ডান দিকে ঘুরাই দিয়ে আপনি নিজেই উঁচু করে নিতে পারবেন। এতে কিন্তু আপনার পজিশন অনুযায়ী আপনি উঁচু নিচু করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এর জন্য কিন্তু আপনাকে মেকারের কাছে যাইতে হবে না, আপনি নিচেই উপর থেকে ধরে টান দিয়ে কিন্তু এটা ঘুরাই দিতে পারবেন। আমি অন্য একটা ভিডিওতে এটা দেখিয়েছিলাম। আমি এই বাইকের A to Z অনেক ভিডিও দিয়েছি, আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন। এবং এই বাইকে আমিও পুরাভাবে যারা কিনছেন, যারা অনেক কিছু বোঝেন না এবং যারা নতুন কিনতে যাচ্ছেন তাদের সবাইকে বোঝানোর জন্য বিস্তারিতভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই বাইকের আরও গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো আমি আপনাদের সামনে এখন বলতেছি। এই দেখেন, এটা হলো সাইড স্ট্যান্ডের মধ্যে সেন্সর দেয়া আছে। এই সাইড স্ট্যান্ডের এই সেন্সরটা দেওয়ার কারণে কি হয়, আপনি যখন স্টার্ট করবেন, করার পর যদি আপনার স্ট্যান্ড দেয়া থাকে তাহলে কিন্তু আপনি যখনই গিয়ার দিবেন সঙ্গে সঙ্গে আপনার বাইক স্টার্ট বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি স্টার্ট না উঠাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বাইক আর স্টার্টও হবে না, সামনে আগাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি স্টার্ট না উঠাবেন। সুতরাং এটা অনেক ভালো একটা কাজ। এবং পাশেই এই যে কভার একটা দেখতে পাচ্ছেন যেখানে হুন্ডা লেখা আছে, এবং এটা হলো প্লাস্টিক। আর এই যে ফাঁক দেখা যাচ্ছে এটা হলো বাতাস ঢোকার জন্য, এবং এদিক দিয়ে যদি পানি ঢোকে কোনো সমস্যা নাই। এটা মূলত এখানে একটা ফ্যান আছে, এটা আমি খুলে দেখছিলাম, এটার ভিতরে একটা ফ্যান আছে, যে ফ্যানটা সার্বক্ষণিক যখন স্টার্ট করবে তখনই ঘোরা শুরু করে এবং বাতাস পৌঁছায় ইঞ্জিনের মধ্যে, যেন ইঞ্জিন ঠান্ডা হয়। এখন পর্যন্ত কিন্তু আমি ইঞ্জিন সম্পর্কে কিছুই বলি নাই, সামনে ইঞ্জিনের তথ্য যখন দেবো তখন বুঝতে পারবেন। ফ্যানটাতে পানি ঢুকলে বা এদিক দিয়ে পানি বের হলে কোনো সমস্যা হবে না। এটা বাইরে আছে ইঞ্জিন থেকে, এটা আলাদা বডিতে দিছে, যার দরুন এখানে কোনো সমস্যা হবে না। এটা বাতাস দিয়ে ইঞ্জিনকে ঠান্ডা করে। এবং এই বাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক 2 ভালভ এয়ারকুল BS6 FI একটি ইঞ্জিন, যে ইঞ্জিনটিতে আপনি ফুয়েল ইনজেকশন দেওয়া আছে, যার দরুন কিন্তু তেল খুব কম যায়, যার দরুন মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। এবং সাথে কিন্তু ওই যে অয়েল ফিল্টার দেওয়া আছে, এই অয়েল ফিল্টার দেওয়া থাকার কারণে আপনার যদি ইঞ্জিনের ভিতরে বা মোবিলের মধ্যে কোনো ময়লা থাকে তাহলে কিন্তু অয়েল ফিল্টারটা 3বার 4বারের বেলা চেঞ্জ করলে সহজেই এটা পরিষ্কার হয়ে যায়। এবং আরেকটা বিষয় এখানে দিতে হয় 850 ml ইঞ্জিন অয়েল। কেউ যদি বেশি দেন তাহলে কি হয়, এই বাইকের যে মুখ দিয়ে যেদিক দিয়ে ইঞ্জিন অয়েল দেওয়া হয় সেদিক দিয়ে বের হয়ে যায়। অথবা এই যে এখানে একটা রাবার দেয়া আছে, অনেকে আমাকে ছবি দিয়ে দেখাইছেন যে ভাই আমার এই রাবারের এদিক দিয়ে কেন জানি ইঞ্জিন অয়েল বাইর হইতেছে। আমার এখন পর্যন্ত হয়নি কেন, আমি পরিমাণ মতো দেই। যখন আপনি ইঞ্জিন অয়েলটা বেশি দিবেন তখন কি হবে, তখন ভিতরে চাপ লাগবে, এবং চাপ লাগার কারণে ইঞ্জিন অয়েলটা যেদিক দিয়ে বাইর হতে সুযোগ পায় সেদিক দিয়ে বাইর হবে। তাই এটা কিন্তু রাবারের লাগানো, এই রাবার কিন্তু পরে লিকেজ হয়ে ইঞ্জিন অয়েল বাইর হয়ে যায়। তাই আপনারা যখন ইঞ্জিন অয়েল দিবেন তখন 850 ml দিবেন, এবং যদি অয়েল ফিল্টার পরিবর্তন করেন সেক্ষেত্রে 900 ml দিবেন। এছাড়া বেশি দেওয়ার দরকার নাই, বেশি দিলে কিন্তু চাপ লাগবে এবং বিভিন্ন দিক দিয়ে বাইর হয়ে যাবে। এবং এখন আপনাদেরকে দেখাবো কোন গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে হবে, এবং মিনারেল দিয়ে কত কিলো চালানো যাবে এবং সেন্থেটিক দিয়ে কত কিলো চালানো যাবে এটা আপনাদেরকে বলি। এই যে ডান পাশে যে সাদা বোতলটা আছে এটা হলো মিনারেল, এটা দিয়ে আপনারা 1000 থেকে 1200-1300 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন। চালার উপর নির্ভর করে, রাস্তার উপর নির্ভর করে এটা হয়ে থাকে।
এবং এটা হলো গ্রেড হচ্ছে 10W30। এই গ্রেডের আপনি যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন আপনার ইচ্ছা। আর বাম পাশে যে কালো বোতল যেটা, এটা হলো সিনথেটিক। এটা দিয়ে আপনি 2500 থেকে 3000 পর্যন্ত চালাইতে পারবেন। এটা হলো আপনার রাস্তা এবং চালার গতির উপর নির্ভর করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। এবং এটার গ্রেডও 10W30। এই প্রো হুন্ডাও ব্যবহার করতে পারেন, যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুরু থেকে এখন পর্যন্ত এই প্রো হুন্ডাই ব্যবহার করতেছি। এবং শীতের দিনে মিনারেলটা ব্যবহার করা ভালো, এবং গরমের দিনে সিনথেটিক যেটা কালো বোতল এটা ব্যবহার করা ভালো। সুতরাং আপনাদের সুবিধা মতো আপনারা 850 ml ইঞ্জিন অয়েল ভরবেন। 125 সিসি এই বাইকটিতেও রয়েছে 5 গিয়ার বক্স, যেখানে সামনে একটা গিয়ার দিতে হয় এবং পিছনে 4টা গিয়ার দিতে হয়। আপনাদেরকে বোঝানোর জন্য সবকিছু পার্ট বাই পার্ট বলতেছি। এই ভিডিও দেখলে আপনার অন্য ভিডিও দেখতে হবে না, তাই ভিডিওটা একটু লং হচ্ছে। আশা করি কষ্ট করে দেখবেন, আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। SP125 BS6 FI বাইকটির একটি ইস্যু হলো গিয়ার শিফটের ইস্যু। এই গিয়ার শিফটের ইস্যু আমি প্রশ্ন করছিলাম, যে আরমান ভাই আসছিল তাকে, তো উনি বলছে যে এই বাইকের মধ্যে সিস্টেমটা হলো যখন আপনি গিয়ার দিবেন তখন ক্লাচ ধরতে হবে, একটা গিয়ার দেওয়ার পর আবার ক্লাচটা একটু ছেড়ে আবার ক্লাচ ধরে আবার গিয়ার দিতে হবে। আবার গিয়ার যখন আপনি ডাউন করবেন সেই সময়ও একটা গিয়ার ডাউন করার পর ক্লাচটা একটু ছেড়ে দিতে হবে, দিয়ে আবার আরেকটা গিয়ার ডাউন করে আবার আপনাকে ক্লাচটা ধরতে হবে। অর্থাৎ ক্লাচটা একটু আপ ডাউন করে যদি গিয়ার ফেলান অথবা গিয়ার দেন, তাহলে কিন্তু আর ওই গিয়ার ফেসে যাওয়া বা আটকে যাওয়ার সমস্যাটা হবে না। এটা সহজেই আপনি করতে পারবেন, অ্যাডজাস্ট করে নিলেই ঠিক হয়ে যাবে। এবং আরও একটা প্রশ্ন যারা করে থাকেন যে এই যে বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে ছোট ছোট ফাঁক দেখা যায়, এই যে মুখের মধ্যে, এই ফাঁকের মধ্যে এই যে ছোট একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা মূলত কিসের? বাইক ধোয়ার সময় বা অন্য সময় যদি পানি এদিক দিয়ে ঢুকে যায়, তাহলে কিন্তু এই পানিটা নিচে, আমি পাইপ দেখাচ্ছি। তার আগে বলি, অনেকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা ধরে যায় এবং অনেকের নাকি ধরছেও। 2 বছরের আগে যদি মরিচা ধরে চেঞ্জ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমারটা এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো এই যে ছোট ফুটাটা আছে, এই ফুটাটা দিয়ে পানিটা কিন্তু নিচে চলে যায়। আমি দেখাচ্ছি, এই যে দেখেন নিচের মধ্যে 2টা পাইপ দেখা যাচ্ছে, এই পাইপ দিয়ে কিন্তু পানিটা পড়ে যায়। সুতরাং যদি পাইপের মধ্যে কোনো চাপ লাগে, কোনো কিছু আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পাইপের পানি পড়া বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আপনার ওই মুখটা ভর্তি হয়ে যাবে এবং ওখানে আপনার পানি ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খেয়াল রাখতে হবে এই ফুটার মধ্যে যেন কোনো ময়লা না ঢোকে বা পাইপটা আটকে না যায়, তাহলে খুব সহজেই ফুয়েল ট্যাঙ্কের পানি ওই দিক দিয়ে যেটা ঢুকবে সেটা এদিক দিয়ে বাইরে হয়ে যাবে। এবং এই বাইকের ইঞ্জিন হিটিং একটা যে ইস্যু আছে, এটা অনেকেই কমেন্ট করছেন, আমিও বলছি, এর আগের ভিডিওতে দেখাইছিলাম। এটা নতুন ইঞ্জিন তো, যার ধরুন 3500 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত হিট হয়। পরবর্তীতে কিন্তু 4000 কিলোমিটার মতো হয়ে গেলে অটোমেটিকলি ইঞ্জিন স্বাভাবিক হয়ে যায়, তখন আর কিন্তু এত হিট থাকে না। তাই এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই যে আপনার ইঞ্জিন মনে অনেক হিট হচ্ছে, সমস্যা নাকি। না, এটা কোনো সমস্যা না। এটা বাইকটা নতুন, ইঞ্জিনটা সবকিছু একদম নতুন অবস্থায় থাকে, যার জন্য এটা ফ্রি হইতে একটু সময় লাগে। 4000 কিলোমিটার মতো চালাইলে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে, এর কারণে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং নতুন অবস্থায় ইঞ্জিন কিট বা ইঞ্জিন গার্ড লাগানো ঠিক না, কেননা ইঞ্জিনটা যেহেতু এয়ারকুল ইঞ্জিন, সেহেতু প্রথম অবস্থায় হিট হয় বেশি এবং বাতাস দিতে হয়। যার ধরুন বৃষ্টির দিনে আমি কিন্তু এটা লাগাইছিলাম এবং এই গরমের বা যখন বৃষ্টি শেষ হয়েছে তখন খুলে রাখছিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য এটা আবার লাগাইলাম। এটা কিন্তু আপনারা 4000 বা 5000 কিলোমিটার পার হওয়ার পর আপনারা ইঞ্জিন কিট লাগাবেন। নতুন অবস্থায় বাইক কিনেই 1500 কিলোমিটার চালিয়ে কিন্তু ইঞ্জিন কিট লাগাবেন না, এতে ক্ষতি হবে বাইকের, যেহেতু প্রথম অবস্থায় বাইকটা হিট হবে বেশি। তাই অবশ্যই এটা 5000 কিলোমিটার পার হওয়ার পর আপনারা যে কোনো ইঞ্জিন কিট লাগাইতে পারেন, অথবা এরকম ইঞ্জিন গার্ড রাবার লাগাইতে পারেন। এবং অন্য বাইকের যে ইঞ্জিন অয়েল বাইর করে সেটা কিন্তু নিচ দিকে নাট থাকে, এটার কিন্তু সাইডে নাট আছে। এবং এই যে এই সাইডে যে নাটটা দেখা যাচ্ছে, এই দিক থেকে সাইড দিয়ে নাট খুলে ইঞ্জিন অয়েল বাইর করতে হয়। এবং এই বাইকটি হলো ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন, তাই এই বাইকের ফুয়েল ইনজেক্টরে বা কোনো যদি ময়লা জমে, ঠিকমতো তেল বা সার্ভিস না হয়, এবং সেটা যদি 2 বছরের মধ্যে হয়, তাহলে ফুয়েল ইনজেক্টর পরিষ্কার করার কোনো সুযোগ নাই বা ক্লিন করতে হবে না। কেননা যদি 2 বছরের মধ্যে ফুয়েল ইনজেক্টরের কোনো সমস্যা হয়, তাহলে কোম্পানি থেকে এটাকে পরিবর্তন করে দেবে। এজন্য আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রথম 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনাকে সরাসরি রিপ্লেস করে দিবে। এটা আপনাকে ক্লিন করতে হবে না বা রিপেয়ার করতে হবে না। এবং এই বাইকটাতে আরেকটা সমস্যা আমি ফিল করি, সেটা হচ্ছে যে যখন সকালবেলা বা ঠান্ডার মধ্যে বাইকটা কোনো ঠান্ডা জায়গায় রেখে দিবেন, তখন কিন্তু ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু স্টার্ট করলে অনেক জোরে শব্দ হয়। এবং যতক্ষণ এই শব্দটা না থামে ততক্ষণ পর্যন্ত আপনি যদি বাইকটা স্টার্ট দেওয়া অবস্থায় চালা শুরু করেন, গিয়ার দেন, তখন কিন্তু থ্রোটল টানলেও বাইকটা জোরে যাবে না। আপনার যদি তাড়া থাকে বা দ্রুত যাইতে চান, সেক্ষেত্রে কিন্তু ওই সময় আপনি যত জোরে পিক আপ টানেন না কেন, বাইক 22, 23, 28-এর বেশি চলবে না। এটা একটা বিরক্তিকর আমার কাছে লাগে।
তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনাদের কোনো সমস্যা হবে না। এবং চেনের মধ্যে আপনারা চেন লুপ দিতে পারেন, অথবা আমি এই যে গিয়ার অয়েল একটা কিনে রাখছি, এটা হয়তো 1 বছর 2 বছর পার হয়ে যাবে, তারপরে শেষ হবে না। চেন লুপ মাঝে মধ্যে বাইকটা যখন ওয়াশ করবেন, পানি টানি লাগবে, তখন এই চেন লুপ অথবা এই গিয়ার অয়েল আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু চেনের মধ্যে সমস্যা হবে না। এবং SP 125 BS6 এই বাইকটির টপ স্পিড হচ্ছে 100 কিলোমিটার এবং এটির রেডি পিক আপ নেই, তাই থ্রোটল আপনি টানলেও জোরে স্পিড ওঠে না, আস্তে আস্তে ওঠে। যেহেতু এটা স্পোর্ট বাইক নয়, তাই এটিতে আপনি যেরকম TVS এর মধ্যে যেটাকে রেডি পিক আপ বলে, সেটা আপনি এখানে পাবেন না। এটার যেভাবে ওঠা লাগে সেভাবেই ওঠে। এবং কোনো বাইক টপ স্পিডে চালানো ঠিক না, এবং কখনোই হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। তাই অবশ্যই খেয়াল রাখবেন, বা গাড়ি চালানোর সময় হেলমেট পরে বাইর হবেন, এবং অবশ্যই টপ স্পিডে না চালিয়ে স্বাভাবিক গতিতে রাস্তা অনুযায়ী বাইক চালাবেন। আমি জোরে পিক আপ টানতে পারতেছি না বা টপ স্পিড উঠাইতে পারতেছি না, কেননা আমার বাইকটা একটু জোরে থ্রোটল টানলেই স্টার্ট অফ হয়ে যায়। এই সমস্যাটা ওই দিন আমি সমাধান করার জন্য শোরুমে যাচ্ছিলাম, সার্ভিস সেন্টারে। এটা সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কেন আমার স্টার্ট অফ হয়ে যাইতো। এবং এবারে আপনাদেরকে জানাই, আমার বাইকটা কিছুদিন আগে প্রায় 2 মাসের মতো, যখন আমি 4th পে সার্ভিস করছিলাম, তখন থেকে সমস্যাটা দেখা দিছিল যে বাইকটা একটু জোরে টান দিলে 50, 60, 70-এর দিকে গেলেই বারবার স্টার্ট অফ হয়ে যাওয়ার মতো হয়, বারবার থেমে যায়, আবার চলে। এরকম হইতে হইতে পরবর্তীতে সমস্যাটা আরও বেড়ে গেছিল। ডিসেম্বর মাসে আমি সার্ভিস করে নেওয়ার পরে আবার একদম ফেব্রুয়ারি মাসের দিকে এসে খুব বেশি হয়ে গেছিলো। এটা একদম 30-40-এর উপরে চালাইতে পারি না, 2 জন নিয়ে চালাইতে পারি না। এই সমস্যা যখন আমি সার্ভিস সেন্টারে জানাইলাম, তখন তারা এটা নিয়ে কিছু করতে পারলো না। বললো যে মনে হয় তেলের সমস্যার কারণে FI-এ ময়লা হয়েছে। এটা FI ক্লিন যে টুলটা, MC টুল, সেটা এখন আসা নেই, আসবে। এটা আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে বারবার আপডেট দিছিলাম। তারপরও বিষয়টা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি সব কিছু দেখাইতেছি, তারা কিভাবে এটা সার্ভিস করলো। তো তারপর এই বাইকটা যখন আমি কুড়িগ্রামে নিয়ে গেলাম, ওরা পারলো না। এরপর আমাকে লালমনিরহাটে যাইতে বললো। হেড অফিস থেকে যখন জানতে পারছে আমার এই সমস্যাটা, ওরা কিন্তু প্রত্যেক দিন আমার সঙ্গে যোগাযোগ করছিল, ফোনে কথা বলছিল। এবং লালমনিরহাটে নিয়ে গেলাম, সেখানেও MC টুল আসে নাই। পরবর্তীতে তারাও চেক করে দেখলো, তারাও পারলো না। এবং আমাকে রংপুর হোন্ডা জোনে যাইতে বললো, সেখানে আছে MC টুল। তো এর আগেই আবার আমাকে জানাইলো যে হেড অফিস থেকে লোক আসতেছে, MC টুলটা কুড়িগ্রামে আসছে, সেখানে ইনস্টল করে আমার বাইকটা সেখানে সার্ভিস করবে। এই কারণে অপেক্ষা করলাম, এবং সেখানে চলে আসছিল হোন্ডা কোম্পানির থেকে একজন সিনিয়র এক্সিকিউটর, যিনি খুবই দক্ষ এবং অনেক ভালো একজন মনের মানুষ, নাম হলো আরমান ভাই, যিনি বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এখানে যারা কারিগর আছে, অর্থাৎ মেকানিক আছে, তাদেরকে শিখাইছেন এবং MC টুলটা ইনস্টল করছেন, কিভাবে কাজ করতে হয় সবকিছু দেখাইছেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। দেখেন কিভাবে তারা সমস্যাটাকে সমাধান করছে আমার বাইকের। এই যে লাল ডিভাইসটা দেখা যাইতেছে, এটা হলো FI এর MC টুল, যেটা দিয়ে পুরো বাইকটাকে চেক করতে হয়, এবং সেটা অবশ্যই PCতে বা ল্যাপটপে সংযোগ দিয়ে এরপর সবকিছু দেখতে হয়। ওই দিন কিন্তু কুড়িগ্রাম হোন্ডা বাজার শোরুমে সার্ভিস সেন্টারের মধ্যে আরো কয়েকটা বাইক ছিল খোলা কাজ করার জন্য, কিন্তু আমার বাইকটা যখন নিয়ে আসছি এবং এই আরমান ভাই আসছে, তখন কিন্তু সব কাজ বন্ধ করে সবগুলা মেকানিক একত্রিত হয়ে কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো দেখাইতেছে, এবং আমার বাইকটা সবাই মিলে মেরামত করতেছে, অর্থাৎ সবাই মিলে কিভাবে কি করতে হবে সবকিছু খোলাখুলি করতেছে। যখন MC টুলটা PCতে ইনস্টল করা হয়ে গেল, এখন আমার বাইকের সঙ্গে সংযোগ দিতেছে। এই দেখেন, এটা হলো যে বাইকের ব্যাটারির সঙ্গে একটা লাইন আছে, এই লাইনের সঙ্গে MC টুল থেকে সরাসরি সংযোগ দিল, যে এখন মনিটরের মধ্যে আমার বাইকের সমস্ত ডিভাইসগুলো শো করবে, এবং ওখানে যেগুলা করতে বলে, অফ অন করতে হবে, একটু থ্রোটল টানতে হবে, যে যে নির্দেশনাগুলো আসে সেই নির্দেশনাগুলো এখন পুরা করতে হবে, এবং PCর মধ্যে মনিটরে সবকিছু শো হবে। এখন আমার বাইকের কোন জায়গায় সমস্যা আছে, কোনটা ভালো কোনটা মন্দ সব দেখাইতেছে। এবং হোন্ডা কোম্পানি থেকে আসা আরমান ভাই অত্যন্ত দক্ষতার সাথে এবং খুবই সুন্দরভাবে সবাইকে প্র্যাকটিক্যালে বুঝাইতেছে, লিখে দিয়ে বুঝাইতেছে, এবং বাইকের সঙ্গে সবকিছু অ্যাডজাস্ট করে দেখাইতেছে কিভাবে কি করতে হবে। তাই আপনাদের যাদের FI বাইকটি আছে আর কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে FI এর যে কোনো সমস্যা বা কোনো বাইকের সমস্যা হলে নিয়ে আসবেন কুড়িগ্রাম হোন্ডা বাজার শোরুমে। এখানে আপনাদেরকে বাইককে সুন্দর করে চেকিং করে এরা MC টুল দিয়ে দেখে বাইকের সমস্যার সমাধান করে দিতে পারবে। MC টুল ইনস্টলের পরে বাইকে কানেকশন দেওয়ার পরে যখন চেক করে দেখার পর দেখতেছে এরপর থ্রোটল টানলে বারবার স্টার্ট অফ হয়ে যায়। এখন আমার কাছে জানতে চাইলো যে আমি বাইকের কোনো তার কাটছি কিনা, কোনো সংযোগ দিছি কিনা। তো আমি বললাম যে আমি হেডলাইটের তার কাটছি এবং ফগ লাইট লাগিয়েছি এবং GPS ট্র্যাকার লাগিয়েছি। তখন তারা প্রথমে কি করলো, যে আমি যে সংযোগগুলো কাটছি এবং নতুন সংযোগ লাগিয়েছি এগুলো সব আগের যেগুলো যেভাবে ছিল সেভাবে অ্যাডজাস্ট করলো, এবং যেগুলো আমি লাগাইছি সেগুলোকে রিমুভ করে দিল। অর্থাৎ যে সুইচ লাগিয়েছি সুইচের লাইন কেটে দিল, দিয়ে আগে যেভাবে নতুন সংযোগ ছিল সেভাবে সংযোগ দিয়ে দিল, এবং GPS ট্র্যাকারের লাইনও রিমুভ করে দিল।
তারগুলো সব আগের মতো লাগিয়ে দিয়ে বাইকটা আবার সেট করে দিল। দেওয়ার পরে যখন স্টার্ট করা হলো এবং থ্রোটল জোরে টানা হলো, এরপরে আর কোনো সমস্যা হলো না, আর কোনো স্টার্ট বন্ধ হলো না। যার দরুন বোঝা গেল যে আসলে সমস্যাটা হয়েছিল আমি যে মেইন লাইন কেটে জিপিএস ট্র্যাকারের লাইন লাগিয়েছিলাম, এই লাইনের জিপিএস ট্র্যাকারের মধ্যে সমস্যা হয়েছিল। এই কারণে কিন্তু আমার বাইকের এই গত 3 মাস থেকে এই সমস্যাটা দিছিল, যেটা আমি বাইকের সমস্যা মনে করছিলাম। এবং আমি আপনাদেরকে বলছি যে আসলে বাইকের কি সমস্যা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং বোঝাবো যে আসলে কোনটার সমস্যার কারণে বাইকের সমস্যা। আসলে বাইকের কোনো সমস্যা নাই, মেইন সমস্যা হলো আমার জিপিএস ট্র্যাকারের। জিপিএস ট্র্যাকার যদি না লাগাইতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। সাধারণত হোন্ডা বাইক নতুন অবস্থায় 4-5 বছরের মধ্যে কোনো কিছুতে হাতই দেওয়া লাগে না। তো এই জিপিএস ট্র্যাকারের সমস্যাটা আমি কিন্তু পরবর্তীতে আবার সংশোধন করে লাগিয়েছি। এখন কিন্তু বাইক চলতেছে, আর কোনো সমস্যা নাই। কিন্তু ওই জিপিএস ট্র্যাকারের একটু সমস্যা ছিল, যার দরুন কিন্তু এই সমস্যাটা হয়েছে। সুতরাং এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো চিন্তার কারণ নাই। এই বাইকের এখন পর্যন্ত ইঞ্জিনে হাত দেওয়া লাগে নাই বা লাগবেও না ইনশাল্লাহ। মূলত যে সমস্যাটা হয়েছিল স্টার্ট অফ হওয়ার, সেটা হলো এই বাইকের জিপিএস ট্র্যাকার লাগানো, জিপিএস ট্র্যাকারের সমস্যা থাকার কারণে। সুতরাং আপনারা জিপিএস ট্র্যাকার চাইলে লাগাইতে পারেন, অথবা লাইট কাটলে কাটতে পারেন, ফগ লাইট লাগাইতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সাবধানে এবং দক্ষ যিনি টেকনিশিয়ান বা দক্ষ যিনি এই কাজ করতে পারেন তাকে দিয়ে করাবেন। কিন্তু কোম্পানির থেকে এটা সম্পূর্ণ নিষেধ যে লাইটের তার কাটা অথবা নতুন লাইট লাগানো অথবা জিপিএস ট্র্যাকার লাইন কেটে লাগানো, এগুলো ওনারা অ্যাকসেপ্ট করে না। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে করতে চাইলে করতে পারেন, যেমন আমি করছি। সেখান থেকে আসার পর আমি ভালো কারিগর দিয়ে আবার নতুন করে জিপিএস ট্র্যাকার লাগাইছি, এখন চলতেছে, আর কোনো সমস্যা নাই। তবে আপনারা খেয়াল রাখবেন যে যাকে দিয়ে লাগান অবশ্যই খুবই সূক্ষ্মতার সাথে খুব ভালো তার দিয়ে এবং খুব ভালো মানের জিপিএস ট্র্যাকার লাগাইতে হবে, এবং তারগুলো অনেক সুন্দর হতে হবে যেন কোনো ফল্ট না হয়, কেননা এটা এফআই সফটওয়্যারের কাজ। সুতরাং কোনো জায়গায় ফল্ট হয়ে গেলে কিন্তু বাইকের ডিস্টার্ব হবে, স্টার্ট অফ হয়ে যাবে। তাই সাবধানতার সাথে আপনি এই কাজগুলো করতে পারবেন। এবং এই যে হলুদ চিহ্ন যেটা আছে, এটা কিন্তু বাইকের যে নিচের যে সংযোগগুলো আছে, ব্যাটারির সংযোগ আছে অথবা ইঞ্জিনের সঙ্গে অনেকগুলো সংযোগ আছে, এই সংযোগগুলো যদি কোনো কারণে ত্রুটি হয়, সংযোগ বিচ্ছিন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু এই হলুদ চিহ্নটা উঠে পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। এটা নিয়েও চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এরকম হলুদ চিহ্ন যদি না যায় তাহলে আপনারা চলে আসবেন সার্ভিস সেন্টারে, কুড়িগ্রাম হোন্ডা বাজার সার্ভিস সেন্টার, এবং যে সমস্ত সার্ভিস সেন্টারে এমসি টুলটা আছে সেখানে নিয়ে যাবেন, ওনারা আপনাকে সহজেই ঠিক করে দিবে। এবং সব কাজ শেষ হওয়ার পর আমাকে একটা লিখিত রসিদ বের করে দিল যে আমার বাইকের কি কি সমস্যা বা কি কাজ আছে, সব ডিভাইসগুলো এখানে শো করতেছে এবং কোনটা কত পার্সেন্ট সব কিছু দেখাইতেছে। আমি শর্ট ভিডিওতে বলছিলাম যে যেগুলোর মধ্যে সমস্যা থাকে সেগুলোর মধ্যে লাল চিহ্ন ওঠে এবং যেগুলো ভালো হয়ে যায় সেগুলো সবুজ হয়ে যায়। তো দুইটা আমাকে দেখাইলো যে উপরের এবং নিচের দুইটার মধ্যে এখনো লাল এবং সবুজ বারবার আপ ডাউন করতেছে, অর্থাৎ বাইকটা এখন ঠান্ডা অবস্থায় আছে, এই কারণে। বাকি সবগুলোই সবুজ হয়ে গেছে, কাজ ওকে। আরমান ভাই নিজেই এটাকে করছে যেহেতু, এবং তিনি এটাকে পরবর্তীতে সিগনেচার দিয়ে আমাকে দিয়ে দিলেন যে বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে আপনি সার্ভিস সেন্টারে বাইক নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে এই কপিটা সার্ভিস সেন্টারে দেখাবেন যে আরমান ভাই এটাকে চেক আপ করছে। তো আপনার বাইকের কি সমস্যা আছে তারা সহজেই দেখতে পারবে এবং সহজেই আপনার বাইকের সমস্যার সমাধান করে দিবে। কাজ শেষ, এখন আমার বাইকটাকে ওয়াশ করে ভালো করে ওয়াশ করে দিল। দেওয়ার পরে চা নাস্তারও ব্যবস্থা করছে, চা নাস্তাও খাইছিলাম। আরমান ভাই অত্যন্ত আন্তরিক এবং বলছে ভাই যে কোনো সমস্যা হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কারো কোনো সমস্যা হলে আমাকে জানায়েন, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে, হেল্পফুল হবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন আরেকটি ভিডিও দেওয়ার। এবং আরমান ভাইয়ের নাম্বার আমার কাছে আছে, এবং উত্তরবঙ্গের যে সমস্ত শোরুম থেকে কোনো বাইকের কোনো রিপ্লেসমেন্টের জন্য অর্থাৎ পরিবর্তনের জন্য আবেদন করা হয় সেগুলো কিন্তু আরমান ভাইয়ের থ্রুতে উনি এটাকে অনুমোদন দিলেই এরপরে এটা পাস হয়। সুতরাং আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করার, এবং যেটা আমি বুঝি না সেটা আরমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করে দিব। এবং ফুয়েল ট্যাঙ্ক পরিবর্তন বলেন বা এফআই পরিবর্তন বলেন বা যে কোনো সমস্যা হয়, যদি আপনারা না বোঝেন কোনো সমস্যা হয় জানাবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বাইক নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, যেহেতু আমি এই বাইক চালাইতেছি, আমি 15 মাস থেকে চালাইতেছি এবং হোন্ডা কোম্পানির সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, এবং এই এক্সিকিউটার আরমান ভাইয়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সুতরাং আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ
করার নাই, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা রমজানের ঈদে এই বাইক কিনতে যাচ্ছেন বা যারা বাইক কিনছেন, আশা করি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এই ভিডিও থেকে আপনাদের উপকার হবে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা করে এখানেই শেষ করতেছি। পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন, ইনশাল্লাহ দিয়ে দিব।